তবুও বেলা কয়েক সেকেন্ড হাত ছাড়ল না। শেষ পর্যন্ত ধীরে ধীরে আঙুলের ছাপ আলগা করলো। চুল ছাড়িয়ে যেতেই তানিয়া দুপা পিছিয়ে গেল। তার চোখে ভয় স্পষ্ট। এতক্ষণ যেই মেয়েটা বড় বড় কথা বলছিল, এখন সে বেলার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না। করিডোরে তখন পিনপোতা নীরবতা। সায়র একবার তানিয়ার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে চোখ সরিয়ে বেলার দিকে তাকালেন। বেলার চোখে তখনও রাগ, কিন্তু সেই রাগের ভিতরে লুকিয়ে আছে রাত ভরে জমে থাকা কষ্ট আর অভিমান। সায়র সেটা বুঝতে পারলেন, কিন্তু তবুও এই মুহূর্তে তিনি শুধুই একজন শিক্ষক। নিজের সমস্ত অনুভূতি চেপে রেখে তিনি ধীরে কিন্তু কঠিন গলায় বললেন, দুইজনেই আমার সঙ্গে অফিস রুমে এসো। করিডোর জুড়ে থাকা ছাত্রছাত্রী যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। সবার চোখে মুখে তখন স্পষ্ট কৌতূহল আর উত্তেজনা, কারণ সবাই বুঝে গেছে এবার বড় কিছু ঘটতে চলেছে। অফিস রুমের ভিতরে ঢুকতেই চারপাশের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। রুম জুড়ে এক অদ্ভুত থমথমে নীরবতা, অথচ সেই নীরবতার ভিতর দিয়েও বাইরের করিডোরে থাকা শিক্ষার্থীদের গুঞ্জন স্পষ্ট ভেসে আসছে। কৌতূহলে অনেক চোখ দরজার দিকে নিবদ্ধ। কখন বের হবে, সিদ্ধান্ত হবে, সেই অপেক্ষার কারণ সবাই জানে। আজকের ঘটনা আর পাঁচটা সাধারণ ঝগড়া বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা না। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত কলেজের প্রিন্সিপালের কক্ষে পর্যন্ত গিয়েছে। পুরো কলেজ জুড়ে এখন এটাই আলোচনা যে শেষ পর্যন্ত কি হতে চলেছে। সায়র চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল, মুখটা আগের মতোই কঠোর। তবে তার দৃষ্টি মাঝে মাঝে অজান্তেই বেলার দিকে চলে যাচ্ছে। বেলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো এখনো লাল। তানিয়া বারবার নিজের এলোমেলো চুল ঠিক করছে। মুখে এখনো ভীতসন্ত্র ভাব ফুটিয়ে রাখলেও ভিতর ভিতর তার নিজেকে বাঁচানোর পরিকল্পনা চলছে। কিছুক্ষণ পর দরজা খুলে প্রবেশ করলেন কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সবাই সম্মান জানিয়ে উঠে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে নিজের চেয়ারে গিয়ে বসলেন। সামনে রাখা ফাইলের ওপর হাত রেখে এবার সবার মুখের দিকে তাকালেন। এরপর শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ গলায় বললেন, কি হয়েছে এখানে? সায়র সংক্ষেপে পুরো বিষয়টা জানিয়ে দিল। সব শুনে অধ্যাপক মোস্তাফিজুর রহমান কিছু সেকেন্ড চুপ করে রইলেন। তারপর দৃষ্টি স্থির করলেন তানিয়ার দিকে। তানিয়া, তুমি আগে বলো কি হয়েছে। তানিয়া সঙ্গে সঙ্গে চোখে পানি এনে কাপা গলায় বলতে শুরু করলো, স্যার আমি কিছু করিনি, আমি শুধু ওর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলাম। হঠাৎ করেই বেলা আমাকে থাপ্পড় মেরে দিল। তারপর কোনো কথা না শুনে আমার চুল ধরে টানাটানি শুরু করলো। আমি তো কিছুই বুঝে উঠতে পারিনি। অধ্যাপক বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, কোনো কারণ ছাড়াই একজন মানুষ আরেকজনকে থাপ্পড় মেরে বসবে? জি স্যার, ও আমাকে সহ্য করতে পারে না ক্লাসের ফার্স্ট গার্ল দেখে। সবাই জানে ও কেমন। বেলা এবার আর চুপ থাকতে পারলো না, চিৎকার করে বলে উঠলো, মিথ্যা কথা বলবি না। অধ্যাপক সঙ্গে সঙ্গে কড়া গলায় বলে উঠলেন, বেলা এখন তুমি চুপ থাকবে, ওর কথা শেষ হোক। বেলা ঠোঁট কামড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তানিয়া আবার বলতে শুরু করলো, স্যার আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম আজ এত চুপচাপ কেন? সবসময় তো কলেজে চিল্লাপাল্লা করিস। এতটুকু বলতে ও আমার গায়ে হাত তোলে। কথা শেষ করে এমন ভাবে দাঁড়িয়ে রইল মনে হলো সমস্ত দোষ একা বেলার। অধ্যাপক এবার ধীরে ধীরে বেলার দিকে তাকালেন। এবার তুমি বলো বেলা। বেলা গভীর শ্বাস নিল, তারপর শান্ত থাকার চেষ্টা করে বলল, স্যার ও যা বলছে অর্ধেকও সত্যি না। আমি প্রথমে কোনো উত্তর দেইনি, পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু ও বারবার আমার সামনে এসে দাঁড়াচ্ছে। আমি সরে গেলে আবার সামনে এসেছে। আমি চুপ থাকলে আরো বেশি করে কথা বলছে। কি বলছে? প্রথমে বলেছে আমার নাকি সব তেজ ফেল করে শেষ হয়ে গেছে। বেলা থামলো একটু, তারপর আবার দাঁতে দাঁত চেপে বলল, একবার না স্যার, বারবার বলেছে ফেলটুস ছাত্রী। তোর মতন ছাত্রীর পড়াশোনা দিয়ে কিছু হবে না। তুই আবার কিসের বড় বড় কথা বলিস? একই কথা বারবার বলছিল, আমাকে শুধু বারবার উস্কানি দিচ্ছিল। তানিয়া তাড়াতাড়ি বলে উঠল, স্যার ও মিথ্যে কথা বলছে। বেলাও সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি একটাও মিথ্যে বলিনি, তুই মিথ্যা বলেছিস, তুই বলেছিস। দুইজন আবার তর্কে জড়িয়ে পড়তেই অধ্যাপক টেবিলে হাত চাপড়ে বললেন, চুপ। এক মুহূর্তে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। অধ্যাপক কঠিন গলায় বললেন, এটা আমার অফিস, মাছের বাজার নয়। এখানে একজন কথা বলবে, বাকি সবাই শুনবে। তারপর সায়রের দিকে তাকিয়ে বললেন, করিডোরে তো অনেক শিক্ষার্থী ছিল যারা ঘটনা শুরু থেকে দেখেছে, তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে আসুন। জি স্যার।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান দুজনের দিকে তাকিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আজকের জন্য তোমাদের দুইজনকে লিখিত মুচলেখা দিতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলে দিচ্ছি, এই ঘটনার সূচনা করেছে তানিয়া আর পরিণতি টেনেছে বেলা। একজন উস্কানি দিয়েছে আর একজন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি, তাই দোষ দুইজনেরই আছে। তিনি কয়েক মুহূর্ত আরও থেমে কঠোর সুরে বললেন, আজ আমি তোমাদের শেষবারের মতো সতর্ক করছি, ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আর একবারও ঘটলে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তখন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। মনে রেখো, এই প্রতিষ্ঠানের শৃঙ্খলার সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। আশা করি আজকের ঘটনার পর তোমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেবে এবং এমন পরিস্থিতি আর কখনো সৃষ্টি করবে না। বিশেষ করে তানিয়া, আমার কথাগুলি মস্তিষ্কে গেঁথে নাও। অধ্যাপক মোস্তাফিজুর রহমানের কক্ষ থেকে বেরিয়ে আসার পর কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। করিডোরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা তাদের দিকে কৌতূহলী চোখে তাকিয়েছিল। কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। সবাই শুধু বুঝতে পারলো বিষয়টা শেষ হয়েছে। সায়র শেষবারের মতো দুইজনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ক্লাসে যান। আমি আশা করি আজকের ঘটনা আর কখনোই পুনরাবৃত্ত হবে না। বেলা ও তানিয়া দুইজনেই একসঙ্গে উত্তর দিল, জি স্যার। তারপর দুইজন দুই দিকে হাঁটতে শুরু করলো। বেলা একবারও পিছন ফিরে তাকালো না। অন্যদিকে তানিয়া কয়েক কদম এগিয়ে গিয়ে থেমে গেল। তার চোখে তখন আর কান্না নেই, বরং সেইখানে জমাট বেঁধে আছে অপমান, ক্ষোভ, রাগ আর প্রতিশোধের আগুন। সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আজকে সবাই আমার দোষ দেখলো, সবাই আমাকে ছোট করলো, এমনকি সায়র স্যারও সবার সামনে আমাকে অপমান করলো। বেলা, আজ তুই জিতে গেছিস, কিন্তু এই জয় বেশি দিন থাকবে না। আমি সুযোগের অপেক্ষায় থাকবো। এমন একটা সময় আমারও আসবে, আজকের প্রতিটা হিসাব আমি সুদে আসলে ফিরিয়ে দেব। নিজের ঠোঁট কামড়ে ধরে ধীরে ধীরে ক্লাসরুমের দিকে চলে গেল তানিয়া। তার চোখের সেই দৃষ্টি বলে দিচ্ছিল এই বিষয়টা এখানেই শেষ হয়নি, বরং আজ থেকে শুরু হলো নতুন এক শত্রুতা। অন্যদিকে বেলা ধীর পায়ে ক্লাসরুমে ঢুকতেই উঠে দাঁড়ালো ইরা। উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো, কি হলো, খুব বকা দিল? বেলা নিজের ব্যাগটা বেঞ্চে রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, পরে বলবো। ইরা আর কিছু জিজ্ঞেস করলো না। সে বুঝতে পারলো বেলার মনটা এখনো ভারী হয়ে আছে। বাকি ক্লাসগুলোও আজ তেমন কথা না বলে কেটে গেল, কিন্তু শেষ ক্লাসের ঘন্টা বাজতেই ইরা আবার আগের মতন হয়ে গেল। ইরা দ্রুত বলল, চল, এমন মুখ গোমরা করে থাকলে চলবে না, আজকে আইসক্রিম খাওয়াবি। বেলা ভুরু কুচকে বলল, আমি কেন? কারণ তুই আজ কলেজের ইতিহাস সৃষ্টি করেছিস। বেলা হেসে বলে, এক থাপ্পড়ে ইতিহাস? আরে হ্যাঁ, আজ পুরো কলেজে তো তোর কথাই বলছে। বেলা বিরক্ত মুখে বলল, চুপ কর। ইরা হো হো করে হেসে উঠল। আচ্ছা, আইসক্রিম না খাওয়াস, ফুচকা খাওয়া। 1 টাকাও নাই আমার কাছে। তাহলে ঝালমুড়ি? সেটাও না। আচ্ছা, অন্তত একটা চকলেট খাওয়া। বেলা এবার হেসে ফেললো। তারপর বলল, তুই না একদম নির্লজ্জ। ধন্যবাদ। দুইজন একসঙ্গে হেসে উঠল। অনেকক্ষণ পর বেলার মুখে হাসি ফুটতে দেখে ইরারও ভালো লাগলো। কলেজের গেট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার এক পাশ থেকে ঝালমুড়ি কিনলো। ইরা এক মুঠো ঝালমুড়ি মুখে দিয়ে বলল, জানিস, তুই যখন তানিয়ার চুল ধরে টানছিলিস, আমি তো ভাবছিলাম আজকে ওর মাথার চুল থাকবে না। বেলা হেসে বলল, আমার নিজেরও মনে নেই কিভাবে এত রেগে গিয়েছিলাম। হাসতে হাসতে দুইজনের রাস্তার অনেকটা পথ পার করে ফেললো। মনের ভিতরের ভারটাও যেন হালকা হয়ে আসছিল বেলার। বিকালের দিকে বেলা বাসায় ফিরল। গেট খুলে ভিতরে ঢুকতে না ঢুকতেই ড্রয়িং রুম থেকে ভেসে এলো এক চীনা পরিচিত হাসির শব্দ। বেলা এক মুহূর্ত থমকে গেল, তারপর বিস্ময়ে চিৎকার করে বলল, ভাইয়া! সোফা থেকে উঠে দাঁড়ালো লম্বা সুদর্শন এক যুবক। 2 হাত ছড়িয়ে বলল, আমার পিচ্চিটা আমাকে ভুলে গেছে নাকি? বেলা আনন্দে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। বিয়ান ভাইয়া, তুমি কবে আসলে? বিহান হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো একটু আগেই, কাজ শেষ হয়েছে তাই সরাসরি চলে এলাম। তুমি তো বলেছিলে আরো 4-5 দিন লাগবে। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। বেলা মুখ ফুলিয়ে বলল, একবারও ফোনও দিলে না। তাহলে তোকে কি আর সারপ্রাইজ দিতে পারতাম? ঠিক তখনই রান্নাঘর থেকে নাজরিন সুলতানা বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, দেখেছো, ভাইকে দেখে মেয়ের মুখে রাগ অভিমান 1 মিনিটেই উধাও। বাসর খান পত্রিকা নামিয়ে মুচকি হেসে বললেন, এই বাড়িতে বিহান এলেই যেন ঈদ লেগে যায়। বিহান হেসে বলল, বাহ, সবাই আমার কত সুনাম করছে দেখছি। আমি কিন্তু পার্মানেন্ট এখানে ট্রান্সফার হয়েছি, নিজের বাড়ি ছেড়ে আর কোথাও যাচ্ছি না।
বেলা সঙ্গে সঙ্গে বলল, ওয়াও, সত্যি? তাহলে তো ভালোই হবে। তুমি সব সময় থাকবে? তাহলে এখন থেকে আমার সব কাপড় তুই ধুবি, আর প্রত্যেক দিন আমার জন্য চা বানিয়াবি। বেলা 2 হাত কোমরে রেখে বলল, স্বপ্ন দেখো। বিহান দুষ্টুমি করে বলল, তাহলে কিন্তু তোর ছোটবেলার সব কীর্তি সায়রকে বলে দিব। বেলা চোখ বড় বড় করে বলল, ভাইয়া, একদম না। ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। অনেকদিন পর বাড়ির পরিবেশটা আবার প্রাণ চঞ্চল হয়ে উঠল। আর এতক্ষণে বেলার মুখে যে প্রাণ খোলা হাসি ফুটেছিল, সেটা দেখে যেন নাজনীন সুলতানা স্বস্তির নিঃশ্বাস ফেলল।